যে তোমরা একদিকে বলছো যে এক্সিট পোল ভুল, অথচ আর একদিকে বলছো যে সমস্ত এক্সিট পোলে তোমাদেরকে যেরকম পাবলিক পালস, তারা যখন তোমাদেরকে বেশি দেখাচ্ছে তাহলে তোমরা সেটাকে শেয়ার করছো। তাহলে এটা কিরকম ব্যাপার? তোমরা তো এক্সিট পোলে বিশ্বাসই করো না, তাহলে তোমরা শেয়ার করছো কেন? উত্তরবঙ্গ জিন্দাবাদ কেন বললাম, আমি আসছি সে প্রসঙ্গে। তার আগে যেটা প্রসঙ্গ, যে 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন একটা মহা রোমাঞ্চকর ইলেকশন। এই ইলেকশনে ড্রামা ছিল, অ্যাকশন ছিল, এই ইলেকশনে সাসপেন্স ছিল। এই ইলেকশনে আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র দুটো গানও রিলিজ করে দিয়েছে। তৎসঙ্গে এখানে ধামাকাদার হিরোর এন্ট্রি ছিল, আবার হিরোর প্রতিপক্ষ হিসাবে ভিলেনের ডায়লগ বাজিও ছিল। কি ছিল না এই ইলেকশন, একটা মহা সিনেমা যেন এই ইলেকশন। আমি আসছি বন্ধুগণ, আমি এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই 2026-এর বিধানসভা ইলেকশনে আমরা কোন কোন চিত্রগুলো দেখতে পেয়েছি এবং এই চিত্রগুলো ব্যতিক্রম কিভাবে, যেরকমটা চিরাচরিতভাবে এই ইলেকশন প্রমাণ করলো যে উত্তরবঙ্গের মানুষ নম্র, ভদ্র এবং তুলনামূলকভাবে শিষ্টাচার। কি করে? কারণ আমরা দেখেছি দুটো দফার ভোট, একটা হলো 23শে এপ্রিল আর একটা হলো 29শে এপ্রিল। 23শে এপ্রিলে উত্তরের জেলাগুলো পড়েছে। সেই 23শে এপ্রিলে তুলনামূলকভাবে উত্তরে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোনো রকম দুর্ঘটনা, ঘটনা, কোনো রকম হইহট্টগোল, উত্তেজনার খবর কিন্তু আমরা পাইনি। আর আমরা তো নিজেই সাক্ষী থাকি যে আমরা ভোটের যখন দামামা বাজে তখন থেকে শুরু করে ভোটের লাইনে দাঁড়ানো পর্যন্ত আমাদের মধ্যে এক সংঘর্ষ চলে, রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক লড়াই। কিন্তু ঠিক সেই ভোটাররাই, ঠিক সেই নেতৃত্বরাই যখন ভোটের লাইনে দাঁড়িয়ে যায় তখন একে অপরের সঙ্গে গল্প করি, একে অপরের সঙ্গে বাক বিনিময় করি, করে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়ে বাড়িতে চলে আসি। এটাই হলো উত্তরবঙ্গের পরিচয়। কিন্তু গতকাল 29শে এপ্রিল যখন দক্ষিণের জেলাগুলোতে দ্বিতীয় দফার ভোট হয়েছিল, আমরা কিন্তু বিক্ষিপ্ত জায়গায় কিছু অ্যাকশন, উত্তেজনা, হইহট্টগোল, কিছু সংঘর্ষের চিত্র আমরা পেয়েছি। তো এটা প্রমাণ করে যে উত্তরবঙ্গ সর্বদা নম্রতার দিক থেকে, ভদ্রতার দিক থেকে, সুশৃঙ্খলার দিক থেকে এগিয়ে থাকে। এবার আমি বলছি, এবারের এই অবাধ শান্তিপূর্ণ ভোটের পিছনে আমি ঠিক যেরকম ক্রেডিট দেব নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন আমাদের এই 2026-এর যে মহাযুদ্ধ, মহাসংগ্রাম, বিধানসভা ভোট, সেই ভোটকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। আমি ক্রেডিট দেব কেন্দ্রীয় বাহিনীকে, তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও না কোথাও সফল। শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে এই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ দুর্ঘটনার খবর আমরা পাইনি। কিন্তু প্রশ্ন ওঠে, আমাদের কিছু চিত্র যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে তখন সেই চিত্রগুলো কোথাও না কোথাও প্রশ্ন তুলে দেয়। কি করে? এক, আমরা কি এই শান্তিপূর্ণ ভোট দেখে সেই এসআইআরে এতগুলো লাখ লাখ ভোটারের, যারা বৈধ ভোটার, সেই ভোটারের নামগুলো কেটে যাওয়া, তাদের হয়রানি, সব কি ভুলে যাব? তো নির্বাচন কমিশন যেখানে পক্ষপাতে পুষ্ট, পক্ষপাতের অভিযোগে পুষ্ট, সেই নির্বাচন কমিশনকে আমরা শুধুমাত্র শান্তিপূর্ণ ভোট দেখেই কি পুরো তার গায়ের যে কালি, যে কালিমালিপ্ত হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে সরিয়ে দেব? না, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করিয়েছে। শান্তিপূর্ণ ভোট করানোর পিছনে অবশ্যই নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে। কিছু খামতি থেকে গেছে, যেরকম তারা চাইলেই এই যে বৈধ ভোটার অবৈধ ভোটারের ব্যাপারটা, এসআইআরটাকে পুরো নিষ্পত্তি করে তারপর ভোটের আসতে পারত। কিন্তু তারা ইচ্ছাপূর্বকভাবে কোনো একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই এসআইআরকে ঝুলিয়ে ট্রাইব্যুনালে ফেলে তারা এই ভোটে চলে এসেছে। অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার উপরেই প্রশ্ন উঠছে। কি করে? কারণ যেখানে দেখা যাচ্ছে যে শত শত বিচারপতিরা এখানে এসেছে ট্রাইব্যুনালে ভোটারদের নিষ্পত্তি করার জন্য, কিন্তু তাদের গতি, তাদের কাজের গতি এতটাই স্লো, অথচ তাদের সেই কাজের গতি নিয়ে প্রশ্ন করা যাবে না। এই প্রশ্নগুলো কিন্তু আজও থেকে যাচ্ছে। আমি কেন্দ্র বাহিনীকে ক্রেডিট দেওয়ার সাথে সাথে সেই চিত্রগুলোও তুলে ধরবো আপনাদের সঙ্গে,
নির্বাচন কমিশনের যে অকর্মণ্যতা, সেই অকর্মণ্যতা, বিএলওদের যে অকর্মণ্যতা, অলসতা, সেগুলো তুলে ধরবো। আমরা কিছু চিত্র দেখেছি, যেখানে দেখেছি ভোট কেন্দ্রে 80 বছর 90 বছরের বয়স্ক মানুষদের, বৃদ্ধাদের চেয়ারের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি নির্বাচন কমিশন। আর বিএলওদের অকর্মণ্যতা, তারা আগের থেকে যদি ইনফর্ম করতো, সেই সমস্ত রোগী, বয়স্ক, বৃদ্ধদের বাড়িতে গিয়ে ভোটটা নেওয়া যেত। কিন্তু আমরা সেই চিত্রগুলো দেখেছি যে কিভাবে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারেনি। এক্ষেত্রে দায়ী ঠিক যতটা নির্বাচন কমিশন, ততটাই দায়ী সেই এলাকার নেতৃত্বরা এবং বিএলওরা। আমরা সেই চিত্র দেখেছি যেখানে একটা বাচ্চাকে, একটা নিরপরাধ শিশুকে কেন্দ্র বাহিনী দ্বারা আঘাত পেতে হয়েছে। এটা কি রকম? এই প্রশ্নগুলো থাকছে। ঠিক যতটা আমি শান্তি সুষ্ঠু ভোট করার ক্ষেত্রে কেন্দ্র বাহিনীকে ক্রেডিট দিলাম, ঠিক ততটাই এই চিত্রগুলো যখন দেখি তখন আমাদের হৃদয়গুলো কাঁপে। একটা নিরপরাধ বাচ্চাকে আঘাত করার কারণটা কি? কোন মানবিকতায় এ ধরনের কাজ ইলেকশন কমিশন বা কেন্দ্র বাহিনী করতে পারে? এগুলো চিত্র আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। আমরা দেখেছি, ওই যে বললাম না, রোমাঞ্চ ছিল। আমাদের উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার অবজারভার করে নিয়ে আসা হলো, উত্তরপ্রদেশ থেকে ইম্পোর্ট করে অজয় পাল শর্মাকে, যাকে মানুষ সিনেমার সেই দাবাং, সিংঘাম তকমা দিচ্ছে। আসলে সেগুলো রিয়েল লাইফেই ভালো। রিয়েল লাইফে এই সিংঘাম, দাবাং এগুলো কোনো কাজের না। তিনি এসেছে তো দক্ষিণ 24 পরগনার অবজারভার হিসাবে, কিন্তু তাকে দেখা গেছে বেশিরভাগ সময় তিনি ফলতায় রয়েছে। তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে, হুমকি, ধমকানি, চমকানি এসব করতেই ব্যস্ত, রিলবাজিতে ব্যস্ত, কিন্তু কাজের কাজে কিচ্ছু নেই। কারণটা এই যে দাবাং, এই যে সিংঘাম তকমাগুলো না, আমাদের যদি পুলিশ প্রশাসনের যারা হাওয়ালদার পোস্টে রয়েছে, সাব ইন্সপেক্টর পদে রয়েছে, তাদেরকেও যদি সেই ক্ষমতা দেওয়া হয়, তাদেরকেও যদি তাদের হাত থেকে যদি সেই লাগামটা তুলে নেওয়া হয়, তাদেরকে যদি স্বাধীনতার সঙ্গে কাজ করতে দেওয়া হয়, তারাও কিন্তু সেই দাবাং, সিংঘাম স্টাইলেই কাজ করতে পারে। কিন্তু সেগুলো সিনেমায় প্রযোজ্য। সিনেমার বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা দেখেছি সিংঘাম, দাবাংয়ের প্রত্যুত্তর সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ধমকানি, চমকানি দেওয়ার মতো চিত্র আমরা দেখেছি। অজয় পাল শর্মা তার বাড়িতে গিয়ে, তার পার্টি অফিসে গিয়ে ধমকানি, চমকানি দিচ্ছে। যেখানে কিন্তু আমরা ভালো করেই জানি যে একটা নির্বাচন কমিশনকে যতটা দায়িত্ব পালন করতে হয় নিরপেক্ষতার সঙ্গে, একজন আইপিএস অফিসার যারও দায়িত্ব অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করানোর, সেখানে তিনি পক্ষপাত রোগে ভুগছে। কারণ তাকে দেখা যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী, একজন প্রার্থীকে গিয়ে ধমকাচ্ছে, চমকাচ্ছে। সেই চিত্রগুলো আমাদেরকে প্রশ্ন তুলে দেয়। আমরা দেখেছি সেই দাবাংয়ের প্রত্যুত্তর দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ফলতার প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি আবার বলেছে যে ও যদি সিংঘাম হয় তাহলে আমি পুষ্পা, ঝুঁকেগা নেই সালা। এই সমস্ত ডায়লগ দেখেছি, রোমান্স দেখেছি, সাসপেন্স দেখেছি কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে। গতকালকেও ঠিক আগের মতোই অভ্যাসগতভাবে বিক্ষিপ্ত দুর্ঘটনা দেখেছি। এটা কারা, কেন যায় রাজনীতির জন্য এভাবে লড়াই করতে? কেন যায় রাজনীতির জন্য নিজেদের জীবনটাকে, নিজেদের ভবিষ্যৎটাকে একটা আশঙ্কার মধ্যে ফেলতে? কেন যায় এরা? কেন যাবে রাজনীতির জন্য, রাজনৈতিক নেতাদের জন্য নিজেদের প্রাণ সংকটের দিকে? ঠিক চিরাচরিতভাবে, সেই অভ্যাসগতভাবে আমরা যেরকম ইতিহাসে দেখে এসেছি, ঠিক সেরকম ইতিহাসকে ওই আবার পুনরাবৃত্তি করে গতকালকেও আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত জায়গায় সংঘর্ষ, লড়াই, ও দলকে পেটাচ্ছে, ও দলকে পেটাচ্ছে। আবার আমরা সেই চিত্র দেখেছি যে কেন্দ্র বাহিনীকে, আমি বললাম যে কেন্দ্র বাহিনীর ক্রেডিট যায় কেন্দ্র বাহিনীর কাছে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে, কিন্তু সেই কেন্দ্র বাহিনীকে দেখা গেছে যে একটা বিশেষ রাজনৈতিক দলের সামনে গিয়ে তাদের সেই কেন্দ্র বাহিনীর যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রদর্শন করা হচ্ছে, নিরপেক্ষতা দেখানো হচ্ছে। আমরা মিডিয়ায় দেখছি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, কিন্তু আবার বাস্তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তাদের সামনে একটা বিশেষ রাজনৈতিক দল, একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের, ভোটারদের উপর অত্যাচার করছে, কিন্তু
কেন্দ্র বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই চিত্রটা দেখুন, এখানে একজন বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর মারপিট করছে, দাঁড়িয়ে রয়েছে ঠিক পাশে কেন্দ্র বাহিনী, অথচ কেন্দ্র বাহিনী কোনো রিয়াকশন দিচ্ছে না। এটা পক্ষপাত রোগে পুষ্ট নয়? এটা পক্ষপাতের দোষী নয়? এই প্রশ্নগুলো, এই চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। আমরা দেখেছি যে কেন্দ্র বাহিনী ঠিক যতটা, আমি বারবার বলছি যে শান্তিপূর্ণ ভোট করানোর ক্ষেত্রে কেন্দ্র বাহিনীর ভূমিকা অপরিসীম, ঠিক ততটাই আমরা দেখেছি কোথাও না কোথাও একটা অতি সক্রিয়তার পরিচয় দিয়েছে তারা। কোথাও না কোথাও এই মহিলাদের উপর আক্রমণ করছে কেন্দ্র বাহিনী। এই চিত্রগুলো আমাদের হৃদয়কে ভেঙে দেয় না? অবশ্যই ভেঙে দেয়। এই 2026 ইলেকশনে তুলনামূলকভাবে কিন্তু বয়ানবাজি কম দেখা গেছে, তুলনামূলকভাবে বিতর্কের বয়ানবাজি কম দেখা গেছে, কিন্তু বিতর্কটা পুরোটাই যেন নজর কেড়ে নিয়েছে এই উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, একজন আইপিএস অফিসার, সিনেমার সিঙ্গাম কিন্তু বাস্তবে জিরো। উনি এখানে এসেছে একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, আর একটা রাজনৈতিক দলকে কোনো না কোনোভাবে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য, পক্ষপাত করার জন্য। এবার আসি আমি প্রসঙ্গ। আমি বললাম কিছুক্ষণ আগে যে আমরা উত্তরবঙ্গবাসী অনেক ভালো। তো ফেসবুক বলুন, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া বলুন, বা যে কোনো ময়দানে বলুন, মাঠে ময়দানে বলুন, ভোট ঘোষণা থেকে ভোট হওয়া পর্যন্ত প্রতিটা দলের মধ্যে একটা রাজনৈতিক লড়াই থাকবে। এটা একদমই মানে বলা চলে স্বাভাবিক ব্যাপার। ঠিক যেরকম কোনো একটা খেলার ময়দানে যখন দুটো টিম নামে, তো একে অপরের শত্রু, তারা লড়াই করে, কিন্তু খেলা শেষে তারা একসঙ্গে আবার কি করে, সৌজন্য বিনিময় করে। ঠিক আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া বলুন, মাঠে ময়দানে বলুন, একটা রাজনৈতিক লড়াই, একদম মানে মারো মারো এরকম পরিস্থিতি, ফিজিক্যালি নয়, রাজনৈতিকভাবে। আমরা ভেবেছিলাম যে ভোট শেষ হওয়ার পরে হয়তো এই নেতারা, কর্মীরা, সমর্থকরা কয়েকটা দিন, মানে 3 থেকে 4টা দিন খুব সুন্দর করে আরাম করবে, কেউ ঘুরতে যাবে, রিল্যাক্স করবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের চোখের ঘুম কেড়ে নিয়ে বিগত বছরগুলোর মতো নিয়ে এসেছে বিভিন্ন মিডিয়া এক্সিট পোল। আসলে বাস্তবতা কি? গতকাল থেকে এই এক্সিট পোলের, যদি ধরে নিন, আমি কথার কথা যুক্তিগতভাবে ভাবলাম যে যদি বিশ্বস্ততা থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের ঘুম কেড়ে নিয়েছে, আর বিজেপিদের এই মুহূর্তে আনন্দের সীমা নেই। এই এক্সিট পোলের উপর যদি ভরসা করে বা ভর করে, তাহলে একটা কি ঘটনা ঘটবে, যে এই এক্সিট পোল দেখে বিজেপির কর্মী সমর্থক নেতারা তো এই মুহূর্তে আনন্দে উৎফুল্ল। তারা বাজার থেকে সেই গেরুয়া আবির কেনা শেষ করে দিচ্ছে, তাদের মার্কেটিং শেষ করে দিচ্ছে, বাজি কেনা শেষ করে দিচ্ছে। তারা এই মুহূর্তে কিন্তু আনন্দে আর ঘুমোতে পারছে না। আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভোটাররা কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে, তাদের সেই আতঙ্কের কারণে ঘুম হচ্ছে না। এই এক্সিট পোল। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে বিগত বছরগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া ঠিক ভোট শেষ হওয়ার পরে, রেজাল্ট, ফলাফল ঘোষণার আগে পর্যন্ত তারা এক্সিট পোল ঘোষণা করে। একদম পুরো এক্সিট পোল, মনে হচ্ছে যে তাদেরটাই একদম সফল হবে। তারা বিভিন্ন এজেন্সি দ্বারা এক্সিট পোল বের করে, এক এক করে বিশ্লেষণ করে, বুথ ফেরত সমীক্ষা বলে চালায়। মানেটা কি? বুথ ফেরত সমীক্ষা মানে হলো যে যখন বুথ থেকে ভোট দিয়ে মানুষ বের হবে, ভোটাররা বের হয়, তাদের কাছে থেকে একটা ফিডব্যাক নেয়, নিয়ে সেটার মতামতের ভিত্তিতে সেই মানুষগুলো, হয়তো একটা ফিগার রয়েছে 300, 400, 500, 1000 এরকম একটা অ্যাসেম্বলির একটা ভোটারদের সঙ্গে কথা বলে, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে, তারা একটা ফিডব্যাক নিয়ে একটা সার্ভে করে একটা ফলাফল প্রকাশ করে, এক্সিট পোল। কিন্তু ভোটার তো লাখের অধিক, 2 লাখ, 4 লাখ, 5 লাখ। ফিগার নেয় কার কাছ থেকে? কতটা ফিগার? 300, 400, এর ভিত্তিতেই তারা এক্সিট পোল ঘোষণা করে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে 2021 বলুন, 2024-এর লোকসভা ইলেকশন বলুন, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিভাবে হয়েছে। পশ্চিমবঙ্গে এক্সিট পোলে 2021-এর কথাই বলছি, একটা এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে গেল রব, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে হাওয়া হয়ে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি, চাণক্য বলুন, পাবলিক পালস বলুন, এই ধরনের, জানকি বাত, জানকি মাত, এই ধরনের একাধিক, এবিপি বলুন, সি ভোটার, এই ধরনের একাধিক এজেন্সি দ্বারা
তারা সেই সার্ভেগুলো বের করছে, এক্সিট পোল ঘোষণা করছে, করে তৃণমূল কংগ্রেসকে 2021 সালে দেখা যাচ্ছে যে 157-58 বিজেপিকে কেউ জিতিয়েই দিয়েছে, তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি খুব খারাপ দেখিয়েছে। কিন্তু বাস্তবতায় কি দাঁড়িয়েছে? বাস্তবতায় দাঁড়িয়েছে যে যখন ফলাফল ঘোষণা হলো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রায় 216টা পেয়ে গেল সিট, আর বিজেপি 77-এই সীমিত থেকে গেল। পুরোপুরিভাবে এক্সিট পোলের এই সমস্ত চ্যানেলের এক্সিট পোল কিন্তু একদম ফ্লপ, মানে ধরাশায়ী বলা চলে, ধারে কাছেও নেই। যদি ধারে কাছে থাকে, আমি একটা জিনিস দেখে যদি আইডিয়া করি যে এইখানে ধরে নিন একটা বস্তার মধ্যে 50 কেজি আছে, যদি 51, 52, 53 এদিকেও 48, 49 যদি হয়, তাহলে আমার কিন্তু সেই আইডিয়াটা কিন্তু ধারে কাছে। কিন্তু এরা এমনভাবে এক্সিট পোল করে যে ধারে কাছে তো দূরে থাক, ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক একই রকমভাবে 2024 ইলেকশনে এরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা এক্সিট পোলে দেখিয়েছে তার থেকে অনেকটা দূরে তৃণমূল কংগ্রেসের ফলাফল, বা অনেকটা বেশি তৃণমূল কংগ্রেসের ফলাফল। আমি সেই তথ্যগুলো বা সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন যে 2000 ফলাফলে কি বলেছিল এক্সিট পোলে আর বাস্তবে ফলাফল কি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি একটা এক্সিট পোল আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং মেন কাহিনীটাও আপনাদেরকে বলছি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এই কোম্পানির মালিক হচ্ছে প্রবীর গুপ্তা, যিনি 2024 ইলেকশনে মানে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে অল ওভার ইন্ডিয়া বেসিস 400-র উপরে সিট দিয়ে দিয়েছে। বাস একমাত্র প্রবীর গুপ্তা, যিনি বলে দিয়েছে যে 400 সিট পাবে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি দেশে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 240-এর মধ্যে ভারতীয় জনতা পার্টি সীমিত থেকে গেল। এবার এই প্রবীর গুপ্তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে মাত্র 160টি সিট দিচ্ছে। তাহলে ভাবুন, এই যে মানে যারা এক্সিট পোল বের করে, এই সমস্ত কোম্পানি বারবার ব্যর্থ হয় এবং ধারে কাছে নয়, অনেকটা দূরে, মানে শত শত মাইল দূরে তাদের এক্সিট পোল। তারপরও এরা এইভাবে এক্সিট পোল কেন বের করে? কারণটা এর পিছনে শেয়ার মার্কেট জড়িয়ে রয়েছে, এর পিছনে একটা দলের অঙ্গুলি হেলন জড়িয়ে রয়েছে, একটা দলের মনোবল বাড়ানোর ব্যাপার রয়েছে। বাস্তবে যদি আমি বলতে চাই যে এই মুহূর্তে যদি এক্সিট পোল না দেওয়া হয় বা এক্সিট পোলে যদি ভারতীয় জনতা পার্টিকে না জেতানো হয়, তাহলে গেরুয়া আবিরগুলো বিক্রি হবে না, দোকান পাশারে বাজি কম বিক্রি হবে। আবার যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্ট বা যে কোনো দলের কাউন্টিং এজেন্ট তারা যাবে কাউন্টিংয়ে, তারা মনোবল হারিয়ে ফেলবে। এই কারণে এই এক্সিট পোলগুলো কিন্তু দেখানো হয়। বাস্তবে কিন্তু এক্সিট পোল আজ পর্যন্ত ইতিহাসের বুকে তাদের ফেল হওয়ার রেকর্ড হচ্ছে সব থেকে অধিক, ফেল হওয়ার রেকর্ড। এক্ষেত্রে কি হচ্ছে? তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে যে এই এক্সিট পোল এগুলো ভুয়ো, এগুলোর কোনো মূল্য নেই, বাস্তবে পশ্চিমবঙ্গের ফল হবে পুরো আলাদা। তৃণমূল কংগ্রেস 230টা পাবে, 235টা পাবে। একদিকে বলছে যে এক্সিট পোল জিনিসটাই খারাপ, এক্সিট পোল ভুয়ো, এক্সিট পোলের কোনো ক্ষমতা নেই সত্যতা দেখানোর পশ্চিমবঙ্গ সম্পর্কে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও বলতে চাই যে তোমরা একদিকে বলছো যে এক্সিট পোল ভুল, অথচ আর একদিকে বলছো যে সমস্ত এক্সিট পোলে তোমাদেরকে যেরকম পাবলিক পালস, তারা যখন তোমাদেরকে বেশি দেখাচ্ছে তাহলে তোমরা সেটাকে শেয়ার করছো। তাহলে এটা কিরকম ব্যাপার? তোমরা তো এক্সিট পোলে বিশ্বাসই করো না, তাহলে তোমরা শেয়ার করছো কেন? এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও কোথাও না কোথাও এই বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছে। তার থেকে যেটা করণীয়, এই মুহূর্তে আমি ভিডিওটা শেষ মুহূর্তে বলছি যে এক্সিট পোলের দিকে কেউ কর্ণপাত না করে আপাতত 4টা দিন, যেহেতু অনেক দিন কাজকর্মের লোকসান হয়েছে, প্রচুর স্ট্রেস হয়েছে, মেন্টালি ডিপ্রেশনে ভুগেছেন এই ভোট নিয়ে, 4টা দিন রিল্যাক্স করুন এবং যারা ওই যেখানে ইভিএমগুলো রাখা আছে সেই জায়গাগুলো পাহারা দিচ্ছেন তারা সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করুন, আর বাকিরা সবাই নিজের কাজকর্ম করুন, রিল্যাক্স করুন। বাকিটা সেই 4 তারিখ তো চলে এসেছে, সেখানে হার জিত কিছু তো হবে, আর সেটার উপর ভরসা রাখুন। অতটা ডিপ্রেশন করার কি দরকার? দেখুন, ফেসবুকে বলুন, মাঠে ময়দানে বলুন, লড়াই চলেছে। রাজনীতি আজকেও আছে, কালকেও থাকবে। লড়াইটা সেই ভোটের মানে ভোট পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত। ফিজিক্যালি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আজ পর্যন্ত জীবনে আমি ফিজিক্যালি কারো সঙ্গে কোনো জায়গায় রাজনৈতিকভাবে তরজায় জড়াইনি, কারণ সেটা একটা আলাদা জিনিস। রাজনৈতিক লড়াই রাজনৈতিক আছে, আর পাড়া প্রতিবেশী বন্ধুত্ব সম্পর্ক সেটা আলাদা জায়গায় রাখা উচিত। এটাই হলো আজকের ভিডিওর মূল বিষয়। এই ভিডিও পুরো রোমাঞ্চকর, সিনেম্যাটিক, এটা নিয়ে আমি
পুরোপুরিভাবে উপভোগ করেছি এবং আপনারাই উপভোগ করুন। এই মুহূর্তে আপনারা রেস্ট করুন, আনন্দ উপভোগ করুন, রিল্যাক্স করুন। ধন্যবাদ সকলকে, এই বলে আমার ভিডিওটা শেষ করছি।